শুভ দুপুর। আমন্ত্রণ ব্যবসা বাণিজ্য আর অর্থনীতি সবশেষ সংবাদ ও বিশ্লেষণ নিয়ে নিউজ 24-এর নিয়মিত আয়োজন নিটল টাটা বিজনেস আওয়ারে। সাথে আছি আমি হোসেন শাহাদাত। রবি থেকে বৃহস্পতিবার দুপুর 1টায় প্রচারিত হচ্ছে আমাদের এই অনুষ্ঠান। দর্শক, গোটা আয়োজনে দেশ বিদেশের ব্যবসা বাণিজ্যের সবশেষ খবর ছাড়াও থাকছে খবরের বিশ্লেষণ। এছাড়াও শেয়ার বাজার ও মুদ্রা বাজারের আপডেট সহ আমরা জানিয়ে থাকি আন্তর্জাতিক বাণিজ্যের হালচাল। এবছর বন্যার বিষয়ে বিশেষভাবে সতর্ক থাকতে ও যথাযথ প্রস্তুতি গ্রহণে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পাশাপাশি বাজেট বাস্তবায়নে অর্থ বছরের শুরু থেকেই পরিকল্পনা নিতে বলেছেন তিনি। মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক সভায় এসব নির্দেশনা দেওয়া হয়। এদিন ৫,৪৫৯ কোটি টাকা ব্যয়ে 11টি প্রকল্প অনুমোদন দিয়েছে একনেক। দেশজুড়ে ঝরছে আষাঢ়ের বৃষ্টি, তার সাথে উজানের ঢল মিলে সিলেট, সুনামগঞ্জ, উত্তরাঞ্চল সহ দেশের বিভিন্ন জেলায় দেখা দিয়েছে বন্যা। এমন পরিস্থিতিতে সামনে দেশব্যাপী আরও বন্যার আশঙ্কা করছেন প্রধানমন্ত্রী। তাই সবাইকে সতর্ক থেকে প্রস্তুতি গ্রহণের নির্দেশনা দিয়েছেন তিনি। নতুন অর্থ বছরের প্রথম একনেক সভা শেষে সংবাদ সম্মেলনে একথা জানিয়েছেন পরিকল্পনা মন্ত্রী। বৃষ্টির ধারা ইত্যাদি দেখে ধারণা করছেন যে আমাদের সম্ভবত বন্যা হতে পারে। আমরা তো বন্যাগ্রস্ত, বন্যা প্রণ কান্ট্রি আমরা, তো সেটার জন্য তিনি আমাদের সবাইকে বলেছেন প্রস্তুত থাকতে। মন্ত্রী জানান, একনেক সভায় উঠে আসে বিদায়ী অর্থ বছরে বাজেট বাস্তবায়নের ধীরগতির বিষয়টিও। আইএমএডির হিসেবে অর্থ বছরের প্রথম 11 মাসে এডিপি বাস্তবায়নের হার মাত্র 57%। তাই চলতি অর্থ বছরে বাজেট বাস্তবায়নে এখন থেকেই প্রস্তুতি গ্রহণের নির্দেশনা দিয়েছেন সরকার প্রধান। সবাইকে নির্দেশনা দিয়েছেন, বলেছেন যে এই সময়টা আপনারা প্রস্তুতি গ্রহণ করেন, সকল প্রকার পেপার ওয়ার্কস যেগুলো আছে অফিসে ঘরে বসে করার কাজগুলো শেষ করেন, যাতে বৃষ্টি থামার পরে আমরা আমাদের মূল কাজে আমরা অগ্রসর হতে পারি। মাননীয় প্রধানমন্ত্রী জানিয়েছেন যে যেই প্রকল্পগুলি আমরা শেষ মুহূর্তে টাকা দিয়েছি সেই টাকাগুলি তারা কিভাবে খরচ করেছে এবং এটার ইম্প্যাক্ট একটা স্টাডি করার জন্য বলেছে। যেসব কৃষি জমিতে ভালো ফসল হয় সেসব এলাকায় প্রকল্প না নিতে এবং জমি অধিগ্রহণের ক্ষেত্রে ঘনবসতিপূর্ণ এলাকা এড়িয়ে চলতে সংশ্লিষ্টদের নির্দেশনা দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। হোসেন শাহাদাত, নিউজ 24, ঢাকা। পেনশন স্কিম প্রত্যয় বাতিলের দাবিতে পাবলিক বিশ্ববিদ্যালয়ে তৃতীয় দিনের মতো কর্মবিরতি চলছে আজ। সর্বজনীন পেনশনের প্রত্যয় কর্মসূচির প্রজ্ঞাপন প্রত্যাহারের দাবিতে পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের কর্মবিরতি চলবে। বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশন বলছে, কর্মসূচিটি নিয়ে জাতীয় পেনশন কর্তৃপক্ষ যে ব্যাখ্যা দিচ্ছে তা ভুল ব্যাখ্যা। বিশ্ববিদ্যালয় শিক্ষকদের অনির্দিষ্টকালের সর্বাত্মক কর্মবিরতি 1 জুলাই শুরু হয়। ওই দিনই প্রত্যয় কর্মসূচি আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে। শিক্ষকদের কর্মবিরতির দ্বিতীয় দিনে মঙ্গলবার অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, এই আন্দোলন অযৌক্তিক। তবে আজ তৃতীয় দিনেও আন্দোলনরত আছেন পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মচারীরা। সর্বজনীন পেনশনের প্রত্যয় স্কিম বাতিলের দাবিতে আন্দোলনরত শিক্ষকদের সঙ্গে বৃহস্পতিবার বৈঠক করবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সকালে শিক্ষক সমিতি ফেডারেশনের সাধারণ সম্পাদক নিজামুল হক ভূঁইয়া এই তথ্য জানান। এর আগে তৃতীয় দিনের মতো সর্বাত্মক কর্মবিরতি পালন করেন ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সারা দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মচারীরা। বন্ধ রয়েছে সকল ক্লাস ও পরীক্ষা। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে খণ্ড খণ্ড মিছিল বের করে কর্মচারীরা, পরে বিক্ষোভ সমাবেশ করেন তারা। এই সময় অর্থমন্ত্রীর বক্তব্যের তীব্র সমালোচনা করেন তারা। জানান, দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের এই আন্দোলন চলবে। এছাড়া কলাভবনের সামনেও অবস্থান নেন শিক্ষকরা। এদিকে সর্বজনীন পেনশন স্কিমের প্রত্যয় স্কিম বাতিল বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদেরকে প্রতিশ্রুত সুপার গ্রেডে অন্তর্ভুক্তি এবং শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতন স্কেল প্রবর্তনের দাবিতে টানা তৃতীয় দিনের মতো কর্মদিবস ও কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরাও। গতকাল যারা অর্থ মন্ত্রণালয়ে জাতীয় পেনশন স্কিম কর্তৃপক্ষ যে রিপোর্ট দিয়েছেন সেই রিপোর্টটা আমরা মনে করি দায়সারা এবং আমরা সেটা প্রত্যাখ্যান করি। প্রত্যয় স্কিমটা বাতিল চাই, এই প্রত্যয় স্কিম আমরা চাই না। স্বাধীনতার 54 বছর আর ঢাকা বিশ্ববিদ্যালয় 104তম বছরে এসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মকর্তারা আজকে রাজপথে আন্দোলন করতে হচ্ছে তাদের রুটি রুজির জন্য, তাদের বেতন ভাতার জন্য। এটা জাতি হিসাবে আমাদের জন্য অনেক লজ্জার।
দর্শক, এবারে আমরা ফিরছি আমাদের নিয়মিত আলোচনায়। প্রতিদিন আমরা একটি বিষয় নিয়ে আলোচনা করে থাকি। আজ আমরা আলোচনা করব রপ্তানিতে যে চ্যালেঞ্জ বাড়ছে, কারণ আপনারা জানেন যে রপ্তানিকারকরা নানামুখী সংকটের মধ্যে রয়েছেন। জ্বালানি সংকট থেকে শুরু করে কাঁচামালের দ্রব্য দাম বৃদ্ধি, এর সাথে নতুন যুক্ত হয়েছে সরকারের রপ্তানিতে যে প্রণোদনা দিয়ে থাকে সেটি ধীরে ধীরে প্রত্যাহার করে নেওয়া হচ্ছে, কমিয়ে আনা হচ্ছে। গত 1 তারিখে আবারও নতুন করে প্রায় 50% পর্যন্ত সর্বোচ্চ এই প্রণোদনার হার কমানো হয়েছে বিভিন্ন খাতে, প্রায় 43টি খাতে। এই যে বিষয়গুলো রয়েছে, এর কারণে আসলে রপ্তানি কতটা চ্যালেঞ্জের মুখে পড়বে আগামী দিনে, সেই বিষয় নিয়ে আমরা কথা বলবো। আজ আমাদের সাথে যুক্ত আছেন সাবেক সভাপতি বিজিএমইএর সিদ্দিকুর রহমান। সিদ্দিক, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আপনার কাছে জানতে চাইবো যে এই যে সরকার যেই সিদ্ধান্ত এখন যাচ্ছে, ধীরে ধীরে প্রণোদনার থেকে উঠে আসছে, এটি আসলে সরকারের বিকল্প কি, এর কিছু করার আছে কিনা? কারণ 2026 সালে পর থেকে আসলে এই সুবিধা রাখা সম্ভব হবে না এবং সেই জায়গায় সরকার সেই পথেই হাঁটছে। এখানে আপনারা অবশ্যই সমস্যার মধ্যে পড়ছেন, সেটি অবশ্যই জানবো, কিন্তু সরকারের হাতে কি এর কোনো বিকল্প রয়েছে? ধন্যবাদ আপনাকে। প্রথমত হলো যে আমাদের যে রপ্তানি খাত, এখন রপ্তানি খাত থেকেই আমাদের বৈদেশিক মুদ্রা আসে এবং রেমিটেন্স থেকে আসে, আর কিছু কিছু বৈদেশিক সহায়তা থেকে আসে। তো সেখানে আমাদের সবচেয়ে আগে দেখতে হবে যে আমাদের দেশ, সবার আগে দেশ এবং তারপরে যে কোনো কিছু। তো এখানে যে জিনিসটা বলা হচ্ছে যে 26 সালের পরে আর প্রণোদনা দেওয়া যাবে না, এটাও কিন্তু ঠিক না। কারণ প্রণোদনা 29 সাল পর্যন্ত আমরা দিতে পারবো এখন বর্তমান আইন অনুযায়ী। তো এখানে এই যে বর্তমানে যে বিশ্বের বৈশ্বিক যে একটা পরিস্থিতি যাচ্ছে, আপনি প্রথমেই বলেছেন যে জ্বালানির সমস্যা, তাছাড়া অন্যান্য বিভিন্ন ভাবে ইউরোপ এবং আমেরিকা, জার্মানির মতো দেশ প্রথমবারের মতো আমি 40 বছরে দেখছি যে তাদের এখানে আমাদের সবচেয়ে বেশি নেগেটিভ গ্রোথই নাই, নেগেটিভ। তার কারণ হলো জার্মানির ইকোনমিও খারাপ, ফ্রান্সের ইকোনমিও খারাপ, মানে ইউরোপিয়ান ইউনিয়নের ইকোনমি খারাপ, অ্যাজ ওয়েল অ্যাজ আমেরিকার ইকোনমিও খারাপ। এই অবস্থার মধ্যে আমাদের গত ডিসেম্বর মাসে আমরা স্যালারি বাড়িয়েছি, তারপর থেকে আমাদের খরচ সব দিক দিয়ে বেড়েছে। আমাদের জ্বালানির দাম অনেক বাড়িয়েছি, আমরা গ্যাসের দাম আমরা 3 গুণ করেছি প্রায়। তারপরেও সবচেয়ে বড় কথা হলো দেশের কি প্রয়োজন, দেশের কিন্তু এই রপ্তানি আয়ের খুবই প্রয়োজন। কারণ আমাদের ফরেন কারেন্সি পাইতে হইলে একমাত্র রপ্তানি এবং এই 3টা খাত আছে। তো সেখানে আমি মনে করি যে এখন যে জিনিসটা করা হয়েছে, এর আগে একটা সার্কুলারের মাধ্যমে করা হয়েছিল, তখন প্রায় সেটা আবার মাননীয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে আমরা কিছুটা ফেরত পেয়েছিলাম। তা আমি মনে করি এই মুহূর্তে যে অবস্থা চলছে রপ্তানি খাতে, শুধুমাত্র আরএমজি থেকে আমাদের আসে হলো 85%, বাকি অন্যান্য খাত থেকে আসে। আমার মনে হয় যে রপ্তানিকে আমরা যত চেষ্টা করছি, সেখানে এই মুহূর্তে এই রপ্তানি খাতের উপরে হাত না দিলেও সরকারের প্রায় 8 লক্ষ হাজার কোটি টাকার বাজেটের মধ্যে এখানে হয়তো 2-3 হাজার কোটি টাকার বিষয় হবে। এই বিষয়টার মধ্যে হাত না দিলেও বোধহয় আমাদের এখনো চলার সুযোগ আছে। এর বাইরে আর একটা জিনিস আছে, যখন আপনার এই প্রণোদনা দিতে পারবেন না, তখন বিভিন্ন ভাবে আপনি যদি চান, সরকার যদি পারে, সরকারের সক্ষমতা থাকে এবং ইন্ডাস্ট্রির যদি প্রয়োজন হয়, তাহলে বিভিন্ন উপায়ে সহায়তা দিতে পারে। ইন্ডিয়াও এখনো দিচ্ছে। ইন্ডিয়া 6টা রাষ্ট্রে আপনার যেখানে তারা আপনার মেশিন আনলে মেশিনের 30-50% টাকা তারা সরকার দিয়ে দিচ্ছে। স্যালারি হিসাবে, ভর্তুকি হিসাবে ছেলেদের জন্য 5,000 এবং মেয়েদের জন্য 6,000 প্রতি মাসে তাদের স্যালারি দিয়ে দিচ্ছে। এই যে আপনি যদি দিতে চান, চায়নার মতো জায়গায় কিন্তু বিভিন্ন ভাবে পৌঁছছে এবং চায়নার ইস্যুটা একটু ভিন্ন রকম, আমাদের মতো না। আমরা ইন্ডিয়ার সাথে কম্পেয়ার করতে পারি। পাকিস্তানের রুপি আজকে 280, তাহলে 280, তাহলে এইখানে আমি কিভাবে আমাদের রপ্তানি খাত কিভাবে তাদের সাথে কম্পিটিশনে টিকবে? আবার পাকিস্তানের আরেকটা সুবিধা হলো তাদের কোর র মেটেরিয়ালস আছে, তাদের তুলা খুবই ভালো এবং তাদের কাপড়ও ভালো। সেখানে আমাদের এখান থেকে কিন্তু এখন বিশেষ করে ডেনিমের অর্ডার গুলো, যেগুলো আমরা ডেনিমে কিন্তু ইউরোপিয়ান ইউনিয়নে
সবচেয়ে 1 নম্বরে ছিলাম, সেখানে কিন্তু আমাদের এখন অর্ডারগুলো পাকিস্তানের দিকে যাচ্ছে, ইন্ডিয়া যাচ্ছে। তাহলে আমরা তাইলে টিকে থাকবো কিভাবে? আমাদের তো একটা সুযোগ সুবিধা দিয়ে টিকিয়ে রাখতে হবে। যদি টিকিয়ে না রাখে, আমাদের এই রপ্তানি খাতের একটা হলো যে আমাদের এক আরএমজিতেই 40 লক্ষের উপরে শ্রমিক আছে এবং ব্যাকওয়ার্ড ফরওয়ার্ড মিলাইলে প্রায় 1 কোটির উপরে শ্রমিক এখানে জড়িত। তাহলে সেই সেক্টরটা যদি আমাদের জরুরি হয়, তাহলে সেখানে আমাদের এই জিনিসটা খেয়াল রাখতে হবে যাতে এই রপ্তানি খাত কোনোভাবে আঘাতপ্রাপ্ত না হয়। কারণ রপ্তানি যদি কমে যায় তাহলে আমাদের সব দিক দিয়ে কিন্তু আমরা প্রবলেম ফেস করব। কিন্তু সবার উপরে হলো দেশ। আমরা মনে করি এটা রপ্তানি খাত নিয়ে আমরা সরকারের সাথে আলাপ আলোচনা করলে হয়তো একটা সমাধানে আমরা অবশ্যই আসতে পারবো। জি, এই আলোচনার বিষয়ে আপনারা কি এখন উদ্যোগ নিয়েছেন সরকারের সাথে আপনারা এর মধ্যে? কারণ এরই মধ্যে আমরা জানি কার্যকর হয়ে গেছে এই নতুন সিদ্ধান্ত, এবং সেটি নিয়ে আলোচনা করার কবে শুরু করবেন, এবং সেই আলোচনার মাধ্যমে আপনার কি মনে হয় যে সেটি সরকার আবারও সিদ্ধান্ত পরিবর্তন করবে? আপনি হয়তো জানেন যে বাজেট পাস হয়ে গেলে 1 জুলাই থেকে এটা কার্যকর হয়, কিন্তু যদি কোনো রকমের কোনো জায়গায় বাড়ানোর আর সুযোগ থাকে না, কিন্তু কমানোর সুযোগ থাকে। তো সেই সুযোগটা যদি হয় তাহলে তখন সেটা অ্যাডজাস্ট করবে। সেটার জন্য কালকেই করতে হবে এরকম কিছু না। আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে সময় চাবো, আমরা দেখবো, আলাপ করবো, আপনার সাথে কথা বলবো, আমরা বিভিন্ন পর্যায়ে কথা বলে আমরা দেখি এটা কি শুরু করা যায়। তবে আমি মনে করি সর্বোপরি এই মুহূর্তে রপ্তানি খাতের উপরে কোন রকমের কোনো মানে বেশি বোঝা যাতে চাপিয়ে না দেওয়া হয়, রপ্তানি খাত যাতে টিকে থাকতে পারে সেই রকম ব্যবস্থাই আমাদের করা দরকার। এই ক্ষেত্রে কি আপনাদের কোনো বিকল্প প্রস্তাব থাকবে? মানে আপনাদের এটি সরকারও যাতে প্রণোদনার যে চাপ, আন্তর্জাতিক সংস্থার যে চাপ আছে, সেইটিকে ম্যানেজ করে বিকল্প কোনো কি আপনাদের প্রস্তাব থাকবে কিনা? না, সরকার যেটা মনে করছে যে আপনার 2026-এ আমরা এলডিসি গ্রাজুয়েশনের পরে কোন রকমের প্রণোদনা দেওয়া যাবে না, এটা আসলে ঠিক না। 2029 সাল পর্যন্ত দিতে পারবে। একটা গ্রেস পিরিয়ড কিন্তু সব জায়গায় থাকে। তো সেখানে এটা নিয়ে আমার মনে হয় যেভাবে আমরা চলছি আলাপ আলোচনার ভিত্তিতে হয়তো সেটাই কার্যকর হবে। ওকে, এবার আমরা একটু রপ্তানি প্রসঙ্গে আসি, যে এই মুহূর্তে রপ্তানির পরিস্থিতি যদি জানতে চাই। গত মাসে আমরা দেখেছি রপ্তানিতে নেগেটিভ গ্রোথ হয়েছে। এই মাসের ডেটা এখনো আমরা পাইনি, অর্থাৎ গত মাসে যে আপনারা রপ্তানি করেছেন, এই মাসের রপ্তানির পরিস্থিতি কেমন হতে পারে? না, আপনি মনে করেন যে রপ্তানি খাতে কোনো মাসে বেশি হবে, কোনো মাসে কম হবে, এটার একটা রিজন আছে। আমাদের ঈদ ছিল, এই মাসে তো কম হবেই স্বাভাবিকভাবে, ঈদ ছিল জুন মাস, এরপরে জুলাই অগস্ট, এখন জুলাই মাস, জুলাই অগস্ট সেপ্টেম্বরে কাজ একটু কম থাকে। এগুলো নিয়ে ভয় পাওয়ার কোনো কারণ নাই। তবে বৈশ্বিক মন্দা একটা পরিস্থিতি তো চলছে, এটা তো আমাদের অবশ্যই স্বীকার করতে হবে। এবং আমি মনে করি যে এই অবস্থা থেকে আমরা কাটিয়ে উঠবো। আমাদের উদ্যোক্তারা অত্যন্ত সাহসী এবং তারা কাজ করতে পারে। আমরা মনে করি না যে এখন যেভাবে আমরা ব্যবসা করছি এবং যেভাবে আমাদের দেশে গ্রিন কনসেপ্টে ফ্যাক্টরি হয়েছে, আমরা বড় বড় ফ্যাক্টরি করেছি, ভালো ভালো ফ্যাক্টরি করেছি, আমাদের কোয়ালিটি ওয়াইজ এবং অন টাইম শিপমেন্ট ওয়াইজ আমরা কিন্তু আমাদের ডিপ সি পোর্ট না থাকা অবস্থায়ও আমরা কিন্তু অনেক ভালো করি। বায়ারদের কিন্তু আমাদের উপরে অনেক আস্থা আছে, সেই আস্থাটা আমরা ধরে রাখতে চাই যাতে এরকম কোনো নেগেটিভ কোনো কিছু না হয়। দেখেন ডলারের দাম পাকিস্তানে 280 রুপি, ইন্ডিয়ায় আজকে প্রায় 84-85 টাকা রুপিস, ভিয়েতনামেও ডিভ্যালুয়েশন হয়েছে, ইভেন জাপানে আপনি জাপানেও অনেক ডিভ্যালুয়েশন হয়েছে। তাহলে সেই জায়গার মধ্যে আমরা এখানে কিভাবে টিকে রাখবো? এখন অনেক লোক আমি দেখেছি মিডিয়ায় বলে যে আমাদের যে ডলারের ডিভ্যালুয়েশন হয়েছে এটাই আমাদের জন্য প্রণোদনা। কিভাবে বলে? কারণ আমাকে 85-86 টাকায় আপনি প্রায় 8-10 বছর আটকিয়ে রাখলেন একটা জায়গার মধ্যে, সেখান থেকে প্রতি বছর যদি 3 টাকা 4 টাকা করে বাড়তো তাহলে তো আর আজকে এই অবস্থার মধ্যে আমাদেরকে পড়তে হতো না। সেটাই আমরা বলেছিলাম। এবং আগে আমরা যখন রপ্তানি শুরু করেছি 84-85 সন থেকে, তখন থেকে কিন্তু এইভাবেই প্রতি বছর ডলারের দাম বাড়তো, সেটা দিয়ে আমাদের খরচও বাড়ে। আমি যখন প্রথম গার্মেন্টস করছি তখন 150 টাকা ছিল বেতন, এখন 12,500 টাকা বেতন। তাহলে এটা আমরা কোত্থেকে অ্যাডজাস্ট করবো? বায়ার তো 1 সেন্টও বাড়ায় না। ডলারের ডিভ্যালুয়েশন দিয়েই কিন্তু সবসময় অ্যাডজাস্টমেন্ট হয়েছে। যেই অ্যাডজাস্টমেন্টটা
মাঝখানে একেবারেই বন্ধ ছিল এবং আজকে যাইয়ে আমরা সেই ধাক্কাটা খাচ্ছি। এখানে আমি মনে করি যে যেহেতু আমাদের ব্যাংকের ইন্টারেস্ট ওপেন করে দিয়েছে, আমরা ডলারেরও ওপেন করে দিতে হবে, যাই হয়, যদি কমে যায় কমে যাবে, বেড়ে গেলে বেড়ে যাবে। আমি ব্যবসা টিকতে পারলে আমি টিকবো, না টিকতে পারলে টিকবো না। এবং আমাদেরকে একটা এক্সিট পলিসি দিতে হবে। ব্যবসায়ীরা 30-40 বছর 20 বছর সার্ভিস দেওয়ার পরে যদি সে কোনো কারণে ফেল করে, তাহলে তাকে এই এক্সিট একটা পলিসি দিতে হবে, যাতে একটা জিনিস ইদানিংকালে আমি পেপারে দেখি অনেক সময় বলে যে 9 মাসে $12.2 বিলিয়ন আসে নাই। আর 9 মাসে আমরা তো এখন 120 দিন 160 দিন ডেফার্টে আপনার মাল পাঠাই, তাহলে আমার পেমেন্ট কি 9 মাস শেষ হলে ওই দিন কি পেমেন্ট, যেদিনে মাল পাঠাই সেদিন কি পেমেন্ট আসে? এই জিনিসগুলো আমাদের এখানে অনেক ভুল ভ্রান্তি এখনো আছে। আপনি এই যে প্রণোদনার কথা আমরা আলাপ করছি, এই প্রণোদনাটাও কিন্তু যারা গার্মেন্টস মালিক তারা কিন্তু খুব বেশি পায় না। এটা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আসার পরে 2009-10 থেকে উনি কিছু কিছু প্রণোদনা দিয়েছেন নতুন মার্কেটে, তারপরে ছোট ইন্ডাস্ট্রিকে বিভিন্ন ভাবে প্রণোদনা দিয়েছেন। এর আগে একসময় 25% প্রণোদনা ছিল আপনার নিট খাতে, যার জন্য নিট খাত আজকে স্বয়ংসম্পূর্ণ। তো প্রণোদনা দিলে কাজে লাগে না, এটাও আমাদের কোনো লোককে আমি মিডিয়ায় দেখেছি বলতে, এবং তারা ডলারের ইয়ের সাথে ধরে মনে করে যে এটাই প্রণোদনা। এগুলো আসলে মানুষের কাছে ভুল বার্তা যায়। আমি মনে করি যে আমাদের যেমন বলে যে ডলার আসে নাই, আসবে তো ভাই। আমার যেদিন মনে করেন এই বছরের এই জুন মাস পর্যন্ত আমরা যা পাঠিয়েছি, এইটা আপনি ডিসেম্বরে যায় যদি হিসাব করেন, তাইলে আপনি দেখতে পারবেন যে কেউ আনে নাই, কেউ যদি না এনে থাকে ডলার, বা কারোটা যদি ক্যান্সেল হয়ে থাকে, কি কারণে হয় নাই সেটা কিন্তু খুঁজে বের করতে পারবেন। এটা কিন্তু আপনি জুলাই মাসেই পারবেন না, অগস্ট মাসেও পারবেন না, সেপ্টেম্বরও পারবেন না। এর জন্য যদি কাউকে হয়রানি করা হয়, কাউকে যদি ডেকে জিজ্ঞাসা করা হয়, কোনোভাবে মিডিয়ায় আসে, এগুলো আসলে খুব ভালো সুখকর পরিস্থিতি না। কারণ মানুষ একটা খারাপ মেসেজ পায়। একটা সেক্টর সম্বন্ধে যদি, এত বড় একটা সেক্টর, সেই সেক্টর সম্বন্ধে যদি মানুষের কাছে খারাপ বার্তা যায়, তাহলে সেটা কিন্তু খুব ভালো হয় না আমাদের সমাজের জন্য বা দেশের জন্য। জি, বুঝতে পেরেছি। আমি সবশেষ একটি প্রশ্ন করতে চাই যে এই মুহূর্তে আমরা জানি দেশব্যাপী লোডশেডিং হচ্ছে, পায়রাতে একটি কেন্দ্র বন্ধ আছে, বিদ্যুৎ উৎপাদন বন্ধ আছে, এবং গ্যাসেরও সংকট আমরা দেখতে পাচ্ছি। এই মুহূর্তে আপনাদের শিল্পের পরিস্থিতি একটু জানতে চাই। না, আমাদের শিল্পে এখন আপনি যে আমাদের আশেপাশে আমাদের গার্মেন্টস ইন্ডাস্ট্রি গুলো যদি বলেন, বা টোটাল রপ্তানি খাত, সবারই তো ইন্ডাস্ট্রি লাগে, যে কোন ইন্ডাস্ট্রিতে কিন্তু জ্বালানি প্রয়োজন। এই জ্বালানির একটা প্রবলেমে আমরা কিন্তু আসি, এবং আমরা আশা করি যে জুলাই মাসের মধ্যে হয়তো আমাদের এই জ্বালানির প্রবলেমটা সলভ হয়ে যাবে। কিন্তু বিদ্যুতের বেলায় যে জিনিসটা হয়েছে সেটা হলো, বিদ্যুৎ আমরা উৎপাদন করেছি, কিন্তু বিদ্যুতের যে ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন, এখানে সম্পূর্ণরূপে ব্যর্থ হলো আরবি কিন্তু কোনোভাবেই তাদের ট্রান্সমিশন ডিস্ট্রিবিউশনের দিকটায় তারা নজর দেন। কারণ তারা বোধহয় আমার যতটুকু আমার মনে পড়ে, তারা হয়তো 55% মতো বিদ্যুৎ সারা দেশে তারাই ডিস্ট্রিবিউট করে। তাহলে তারা তাদের সক্ষমতাটা কিন্তু সেইভাবে, তার লাইনগুলো যে ডিস্ট্রিবিউশন লাইন এবং ট্রান্সমিশন লাইনগুলো যে ঠিক করা দরকার, সেগুলো কিন্তু তারা করেন। যার জন্য আজকে আমরা কিন্তু বিদ্যুৎ থাকা সত্ত্বেও আমরা ঠিকমতো ইন্ডাস্ট্রিগুলো সাপ্লাই পাচ্ছি না। জ্বালানির একটা সমস্যা আছে। এটা আমাদের, যেহেতু আমরা জ্বালানি উৎপাদনে ইম্পোর্ট বেসড কান্ট্রি, আমাদেরকে তেল আনতে হয় ইম্পোর্ট করে, তারপরে জ্বালানি উৎপাদন করতে হয়, বিদ্যুৎ উৎপাদন করতে হয়। সেই জন্য আমাদেরকে এই প্রবলেমটা সবসময় আমরা ফেস করে আসছি। গত কয়েক বছর আমাদের কিন্তু লোডশেডিং সেরকম ছিল না, কিন্তু এই বছর আমরা বেশ লোডশেডিং হচ্ছে, এবং আমাদের মালিকদের খুব কষ্ট হচ্ছে ইন্ডাস্ট্রি পরিচালনা করতে। উৎপাদন একদম কমে যাচ্ছে, কোনো জায়গায় 50% মতো উৎপাদন ক্ষমতা কমে যাচ্ছে। তারপরে আমি মনে করি যে আমাদের উদ্যোক্তারা অত্যন্ত কঠোর পরিশ্রমের মাধ্যমে তাদের সেগুলো পুষিয়ে নিচ্ছে। জি, আমরা আশা করছি খুব দ্রুত আসলে এই সমস্যার সমাধান হবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ সিদ্দিকুর রহমান আমাদের সাথে সময় দেওয়ার জন্য। দর্শক, আমরা এতক্ষণ কথা বলছিলাম বিজিএমএর সাবেক সভাপতি সিদ্দিকুর রহমানের সাথে। তিনি কথা বলছিলেন রপ্তানি খাতের যে বর্তমান চ্যালেঞ্জ, এবং বিশেষ করে
রপ্তানির প্রণোদনা কমিয়ে দেওয়ার যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং সরকার সেই পথেই হাঁটছে, সেই তার আসলে প্রভাব কি পড়বে এবং সেখান থেকে বেরিয়ে আসার কথা বলছেন। তিনি বলছেন যে সরকারের সাথে আলোচনা করে এই সিদ্ধান্ত যাতে তুলে নেওয়া হয়, পরিবর্তন করা হয়, সে বিষয় নিয়ে তারা কথা বলবেন। এবার চলে যাচ্ছে অন্যান্য সংবাদে। 2 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে রাজুক পরিচালক মোবারক হোসেন ও তার স্ত্রীর বিরুদ্ধে মামলা করেছে দুদক। বুধবার দুদকের সহকারী পরিচালক আসিফ আল মাহমুদ বাদী হয়ে তাদের বিরুদ্ধে মামলা করেন। দুদকে দাখিল করা সম্পদ বিবরণীতে তিনি 41 লাখ টাকার সম্পদের বৈধ উৎস দেখাতে পারেননি। এছাড়া তার স্ত্রী শাহানা পারভিনের নামে 1 কোটি 58 লাখ টাকার অবৈধ সম্পদের তথ্য পাওয়া গেছে। দুদক বলছে, রাজুক পরিচালক মোবারক হোসেন তার অবৈধ সম্পদ গোপন করতে স্ত্রীর নামে সম্পদের পাহাড় তৈরি করেছেন। দর্শক, নিটল ডাটা বিজনেস আওয়ারের সময় হলো একটা বিরতির। ফিরছি শেয়ার বাজার আপডেট ও ব্যবসা বাণিজ্যের আরও খবর নিয়ে, সাথেই থাকুন। আবারও স্বাগত জানাচ্ছি নিটল ডাটা বিজনেস আওয়ারে। আইন অনুযায়ী সরকারি কর্মকর্তা কর্মচারীদের সম্পদের হিসাব বিবরণী দাখিল ও প্রকাশ করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। মঙ্গলবার বিচারপতি মোহাম্মদ নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কাজী ইবাদত হোসেনের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। এদিকে বেনজির, মতিউর ও তাদের পরিবারের সম্পদের বিবরণী দাখিল করতে বলেছে দুদক। সম্প্রতি সরকারি কর্মচারীদের নামে বেনামে অঢেল সম্পদের মালিক হয়ে ওঠা নিয়ে খবর প্রকাশ হচ্ছে গণমাধ্যমে। বিষয়টি নিয়ে হাইকোর্টে রিট দায়ের করেন এক আইনজীবী। রিটে বলা হয়, আইন থাকলেও সরকারি কর্মচারীদের সম্পদের হিসেব প্রকাশ করা হয় না। মঙ্গলবার এ বিষয়ে শুনানিতে দুর্নীতি বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার স্বপ্ন বাস্তবায়নের পথে প্রধান অন্তরায় বলে মন্তব্য করেন হাইকোর্ট। বিধিমালা অনুযায়ী সরকারি কর্মকর্তা কর্মচারীদের স্থাবর অস্থাবর সম্পদের হিসেব দাখিলের নির্দেশ দেন হাইকোর্ট। একই সঙ্গে সংশ্লিষ্ট বিধিমালা বাস্তবায়নে কী পদক্ষেপ নেওয়া হয়েছে এ বিষয়ে 3 মাসের মধ্যে অগ্রগতি প্রতিবেদন দাখিল করতে বলেন উচ্চ আদালত। সরকারি কর্মকর্তা কর্মচারীদের নিকট থেকে তাদের সম্পদের হিসাব বিবরণী আইন অনুযায়ী সংগ্রহ করার জন্য, এবং আরও বলেছেন যে তারা যেই সংগ্রহ করার সম্পত্তি হিসাব বিবরণীটি শুরু করেছেন সেই মর্মে একটি প্রোগ্রেস রিপোর্ট আগামী 3 মাসের মধ্যে মাননীয় আদালতে দাখিল করার জন্য একটি নির্দেশনা প্রদান করেছে। এই আদেশের আগে হাইকোর্ট বলেন, দুর্নীতি উন্নয়ন ও সুশাসনের অন্তরায়, তাই যে কোনো মূল্যে এটি থামাতেই হবে। শুধু সরকার নয়, জনগণকেও দুর্নীতির বিরুদ্ধে আন্দোলনের আহ্বান হাইকোর্টের। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্সে সোনার বাংলা গড়ার জন্য সোনার মানুষ গড়ে তুলতে হবে এবং আমাদের সবাইকে এবং জনগণকে এই দুর্নীতি প্রতিরোধে এগিয়ে আসতে হবে। এদিকে সাবেক আইজিপি বেনজির ও এনবিআর কর্মকর্তা মতিউরকে তাদের পরিবার সহ 11 কর্মদিবসের মধ্যে সম্পদের বিবরণ দাখিলের নোটিশ দিয়েছে দুদক। তাদের সম্পদগুলোর স্থাবর অস্থাবর সম্পত্তির বিবরণী দাখিলের জন্য আমাদের কমিশন কর্তৃক একটি সিদ্ধান্ত গৃহীত হয়েছে। তাদের এই সম্পদ বিবরণী দাখিলের জন্য একটি নোটিশ ইতোমধ্যে জারি করা হয়েছে। সম্পদ বিবরণী দাখিল না করলেও তাদের বিরুদ্ধে মামলা হবে বলেও জানান দুদক সচিব। হাবিবুল ইসলাম হাবিব, নিউজ 24, ঢাকা। এবার শেয়ার বাজারের খবর। দর্শক, পুঁজিবাজারে লেনদেন চলছে। এই মুহূর্তে লেনদেনের সবশেষ পরিস্থিতি জানতে আমরা যাচ্ছি ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইটে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেনের প্রায় শেষ সময় চলছে। এর মধ্যে লেনদেন পরিস্থিতিতে আমরা কিছুটা ইতিবাচক ধারা দেখতে পাচ্ছি, যেটি আসলে গত বেশ কিছুদিন ধরেই লেনদেনের সূচক আমরা দেখেছি যে নেতিবাচক ছিল, উপরের দিকে ছিল এবং সেটি আজকে কিছুটা হলেও ঘুরে দাঁড়িয়েছে বলা যায়। তবে লেনদেনের পরিমাণ কিন্তু খুব বেশি না। এখন পর্যন্ত লেনদেন হয়েছে মাত্র 350 কোটি টাকা। লেনদেনের সূচকের যদি আমরা একটু নজর দেই, আমরা দেখতে পাচ্ছি সবচেয়ে যেটি প্রধান সূচক ডিএসসির, সেটি ডিএসসি এক্স ইন্ডেক্স, সেটি বেড়েছে
20 পয়েন্টের মতো, 20.83 পয়েন্ট বেড়েছে, অবস্থান করছে 5,361 পয়েন্টে। ডিএসই সরিয়ে ইন্ডেক্স কমেছে 6.13 পয়েন্ট, অবস্থান করছে 1183 পয়েন্টে, এবং DS30 অবস্থান করছে 1909 পয়েন্টে এবং সেটি বেড়েছে 5.03 পয়েন্ট। এবং লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে আমরা দেখতে পাচ্ছি বেশিরভাগ কোম্পানির কিন্তু দাম বেড়েছে। 215টি কোম্পানির দাম বেড়েছে, কমেছে 118টির, এবং অপরিবর্তিত আছে 60টি কোম্পানির। একটু জানিয়ে রাখি যে গত 1 থেকে 1.5 মাস ধরে পুঁজিবাজারে কিন্তু বেশ খারাপ সময় আমরা পার করছি, এবং বিশেষ করে বাজেটকে ঘিরে কিন্তু এক ধরনের একটি অস্থিরতা ছিল, এবং বাজেটের সময় আমরা দেখেছি যে বলা হচ্ছিল যে বাজেট একটি ভালো পুঁজিবাজারের জন্য, পুঁজিবাজারকে টেনে তোলার ক্ষেত্রে বাজেটে কোনো বিষয় থাকবে, কিন্তু সেটি আসলে না পেয়ে বিনিয়োগকারীরা কিন্তু হতাশ হয়েছে। তারই রিফ্লেকশন কিন্তু আমরা বাজেট পরবর্তী পুঁজিবাজারের লেনদেনে আমরা দেখেছি। দর্শক, পুঁজিবাজারের পর এবার আমরা জানাতে চাই মুদ্রা, স্বর্ণ ও রূপার বাজারের আপডেট ও দরদাম। শুরুতেই মুদ্রা বাজার পরিস্থিতি। মুদ্রার বিনিময় মূল্য আমরা যদি দেখি, সোনালী ব্যাংক থেকে যে তথ্য আমরা পেয়েছি সেখানে আমরা দেখতে পাচ্ছি মার্কিন ডলার আজকে কেনা হচ্ছে 117 টাকায়, বিক্রি করা হচ্ছে 118 টাকা। ইউরো 125 টাকায় কিনে 131 টাকায় বিক্রি করা হচ্ছে। পাউন্ডের কেনা দর 144 টাকা, বিক্রয় 150। চীনা ইউয়ান 13 টাকায় কেনা হচ্ছে, বিক্রয় হচ্ছে 17 টাকায়। সৌদি রিয়ালের কেনা দর 27 টাকা, বিক্রয় 31 টাকা 10 পয়সা। ভারতীয় রুপি কেনা হচ্ছে 1 টাকা 32 পয়সায়, বিক্রি 1 টাকা 45 পয়সা। মুদ্রার পর স্বর্ণের দরদাম জানাবো। দর্শক, স্বর্ণের দাম কিন্তু বেড়েই চলেছে, রেকর্ড দামে স্বর্ণ বিক্রি হচ্ছে, একদিনের পর দিন রেকর্ড ভেঙেই চলেছে। বৈশ্বিক অস্থির পরিস্থিতিতে আমরা জানি যে স্বর্ণের আসলে চাহিদা বাড়ে, এবং তারই প্রতিফলন আমরা গত 2 বছর ধরে, অন্তত 1.5 থেকে 2 বছর ধরে দেখতে পাচ্ছি। এই মুহূর্তে স্বর্ণের বাংলাদেশের বাজারে সবচেয়ে ভালো মানের যে স্বর্ণটি পাওয়া যায় 22 ক্যারেট, সেটির প্রতি গ্রামের দাম পড়ছে 10,055 টাকা, ভরিতে 1,17,281 টাকা গুনতে হচ্ছে কিন্তু আপনাকে। 21 ক্যারেট স্বর্ণ যদি আপনি কিনতে চান সেক্ষেত্রেও কিন্তু 1,11,951 টাকা গুনতে হবে, এবং ভরি প্রতি সেটি পড়ছে 9,598 টাকা। 18 ক্যারেট স্বর্ণ যদি একটু কম দামি স্বর্ণ আপনি যেতে চান, আপনার যদি বাজেট কম থাকে সেক্ষেত্রেও কিন্তু প্রায় 95-96 হাজার টাকার ভরিতে দিতে হবে। গ্রাম প্রতি যেটির দাম পড়বে 8,227 টাকা। আর সনাতন স্বর্ণ প্রায় 80,000 টাকা এই মুহূর্তে উঠে গেছে প্রতি ভরিতে। রূপার দরদাম জানাবো। 22 ক্যারেট রূপা বিক্রি হচ্ছে প্রতি গ্রাম 180 টাকা, ভরিতে সেটি 2,098 টাকা। 21 ক্যারেটের দাম ভরিতে 2,005 টাকা, প্রতি গ্রাম 172 টাকা। 18 ক্যারেটের দাম প্রতি গ্রাম 147 টাকা, ভরি 1,714 টাকা, এবং সনাতন রূপা বিক্রি হচ্ছে 1,282 টাকা প্রতি ভরি, যেটির গ্রাম প্রতি পড়ছে 110 টাকা। দর্শক, অন্যান্য সংবাদে যেতে চাই। এই মুহূর্তে সদ্য বিদায়ী 2023-24 অর্থ বছরের রেকর্ড পরিমাণ রেমিটেন্স পাঠিয়েছেন প্রবাসীরা। বছর জুড়ে বিভিন্ন দেশে থাকা প্রবাসীরা 2,392 কোটি মার্কিন ডলার সমপরিমাণের রেমিটেন্স পাঠিয়েছেন বাংলাদেশি মুদ্রায়, যার পরিমাণ 2,82,000 কোটি টাকা। এটি দেশের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ রেমিটেন্স আহরণ। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে এর আগে 2020-21 অর্থ বছরে সর্বোচ্চ 2,447 কোটি ডলারের রেমিটেন্স আসে দেশে। বাংলাদেশ ব্যাংকের হিসেবে গেল অর্থ বছরে সবচেয়ে বেশি পরিমাণের রেমিটেন্স এসেছে জুন মাসে। এই মাসে প্রবাসীরা পাঠিয়েছেন 254 কোটি 20 হাজার ডলার, যা গেল 35 মাসের মধ্যে সর্বোচ্চ। ত্রিশ হাজার যুবকের স্বপ্ন ভেঙে 20,000 কোটি টাকা লুটে নেওয়ার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। আগামী 7 দিনের মধ্যে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে আদালতকে জানাতে বলা হয়েছে। এর আগে মালয়েশিয়ায় শ্রমিক পাঠানোর নামে অর্থের নয়-ছয় করা জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হাইকোর্টে রিট করেন অ্যাডভোকেট তানভীর আহমেদ। গত 31 মে পর্যন্ত মালয়েশিয়ায় সরকারে বেঁধে দেওয়ার সময়ে বাংলাদেশ জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর BMET ছাড়পত্র পেয়েও দেশটিতে যেতে পারেনি প্রায় 17,000 কর্মী।
ওই প্রতিবেদন সংযুক্ত করে হাইকোর্টে রিট করা হয়। 2 জুন 30,000 যুবকের স্বপ্ন ভেঙে 20,000 কোটি টাকা লুট শিরোনামে একটি জাতীয় দৈনিকে প্রতিবেদন প্রকাশিত হয়। ওই প্রতিবেদন সংযুক্ত করে হাইকোর্টে রিট করা হয়। 30 জুন ওই রিট আবেদনের উপর শুনানি হয়। বিচারপতি মোস্তফা জামাল ইসলাম ও বিচারপতি এস.এম. মাসুদ হোসেন দোলনের হাইকোর্ট বেঞ্চ ঘটনার জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আদেশ দেন। আদালতের রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট তানবীর আহমেদ। মালয়েশিয়ার যে যাওয়ার জন্য আমাদের যারা যুবক ভাইয়েরা আছে তাদের প্রায় 20,000 মানুষ, তো তাদের উপর তাদের কাছ থেকে টাকা পয়সা নেওয়া হয়, তাদের ভিসা করা হয়, কিন্তু তারা শেষ পর্যন্ত যেতে পারে নাই। মহামান্য কোর্ট যেটা আজকে মৌখিকভাবে নির্দেশ দিয়েছে লার্নেড ডেপুটি অ্যাটর্নি জেনারেলকে যে আগামী 1 সপ্তাহের মধ্যে সরকার কি ধরনের ব্যবস্থা নিয়েছেন এবং যদি কোনো ব্যবস্থা নিয়ে থাকেন তাহলে 1 সপ্তাহের মধ্যে কোর্টকে জানাতে। ডেপুটি অ্যাটর্নি জেনারেল তুষারকান্তি রায়কে আগামী 7 দিনের মধ্যে সংশ্লিষ্টদের সাথে কথা বলে আদালতে এই বিষয়ে জানাতে বলা হয়েছে। চন্দ্রা, নিউজ 24। দর্শক, নিটল টাটা বিজনেস আওয়ারের সময় হলো একটা বিরতির। ফিরবো দেশ ও বিশ্ব বাণিজ্যের আর খবর নিয়ে, সাথেই থাকুন। আবারও স্বাগত জানাচ্ছি নিটল টাটা বিজনেস আওয়ারে। এবারে জনপদে শিল্প ও বাণিজ্যের খবর। মিঠা পানির মাছ আহরণে চীনকে পেছনে ফেলে দ্বিতীয় অবস্থানে উঠে এসেছে বাংলাদেশ। গেলবারের দ্বিতীয় অবস্থানে থাকা চীন এবার নেমে গেছে তৃতীয় স্থানে। এই তালিকায় সবার উপরে রয়েছে ভারত। অবস্থান ধরে রাখতে নানা চ্যালেঞ্জের কথা জানিয়েছেন মৎস্যবিজ্ঞানীরা। ময়মনসিংহ থেকে সৈয়দ নোমানের প্রতিবেদন, ক্যামেরা ছিলেন কাউসার আহমেদ। কৃষক আব্দুর রহমান উন্মুক্ত জলাশয়ে বিভিন্ন উপায়ে কদিন ধরেই মাছ ধরছেন। কই, পুঁটি, ট্যাংরা, পাবদা সহ নানা প্রজাতির মাছ ধরে নিজে খাওয়ার পাশাপাশি করছেন বিক্রিও। আব্দুর রহমানের মতে গেল 2-3 বছরে মাছের উৎপাদন বাড়ায় নতুন পানিতে অনেক মাছ ধরে জীবিকা নির্বাহ করছেন। এই বছর মাছ একটা বেশি হয়েছে, গোড়া মাছটা বেশি হয়েছে। আমার চাচাও আছে, আমার বাতি যাও আছে, তারাও জাল শীত জাল ধরে মাছ টাছ মারে, কিছু বিক্রিও করা, কিছু কামড় লাগে অনেক। সম্প্রতি জাতিসংঘের খাদ্য ও কৃষি বিষয়ক সংস্থার জরিপে মিঠা পানির মাছ আহরণে চীনকে টপকে তৃতীয় থেকে দ্বিতীয় অবস্থানে উঠে এসেছে বাংলাদেশ। আর এই অবস্থানকে স্বাগত জানিয়ে মৎস্যবিজ্ঞানীরা বলছেন সকলের সম্মিলিত প্রচেষ্টায় এই সফলতা। তবে তা ধরে রাখতে উন্মুক্ত জলাশয়ে সরকারের নজরদারি বাড়াতে হবে। আহরিত মাছের পরিমাণটাকে এই যে বেড়েছে, এটাকে ধরে রাখার জন্য ইলিশের মতো সারা দেশে অন্যান্য মাছের প্রজনন মৌসুমে আপনার যাতে করে মানুষ ছোট মাছ ধরতে না পারে, মা মাছ বা পিতা মাছ অর্থাৎ যেগুলোকে আমরা ব্রড মাছ বলি, সেগুলো যাতে ধ্বংস না করতে পারে, সেজন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে। বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক জানিয়েছেন, অত্যাধুনিক ও প্রযুক্তির পাশাপাশি জলাশয় সংস্কার সহ নানা উদ্যোগের ফলে দেশে মাছের উৎপাদন বেড়েছে। জলাশয় সংস্কার, আপনার যে সমস্ত বেন্ডিং পিরিয়ড, ইলিশের, সামুদ্রিক মাছের বেন্ডিং পিরিয়ড, এসব কার্যকরী হয়েছে ভাবে ব্যবস্থাপনা করেছে বলে তো এটা সম্ভব। গেল বছর বাংলাদেশে 48 লাখ টন মাছ উৎপাদন হয়েছে। এর মধ্যে চাষের মাছ 32 লাখ টন, উন্মুক্ত জলাশয় থেকে আহরণ করা হয়েছে 13 লাখ টন, বাকিটা সমুদ্র থেকে সংগ্রহ করা। সৈয়দ নোমান, নিউজ 24, ময়মনসিংহ। এবারে বিশ্ব বাণিজ্যের খবর। বৈশ্বিক পর্যায়ে সুদ হার বৃদ্ধির কারণে জাপানের কেন্দ্রীয় ব্যাংক বড় ধরনের অর্থনৈতিক সংকটের মুখে রয়েছে। সেই সাথে ব্যাংকের কাছে যে আমানত রয়েছে সেগুলোর রক্ষণাবেক্ষণও ব্যয়বহুল হয়ে উঠেছে। ব্যাংকটি যদি অর্থ সংকটে ভোগে তবে অস্তিত্ব ও সুনাম দুই ক্ষতিগ্রস্ত হবে বলে ধারণা করছেন বাজার বিশ্লেষকরা। বর্তমানে দ্য ব্যাংক অফ জাপানে রয়েছে $4.7 ট্রিলিয়ন, যার বেশিরভাগই বেসরকারি আর্থিক প্রতিষ্ঠানের সুদযুক্ত অর্থ। সামগ্রিকভাবে এর পরিমাণ $3 ট্রিলিয়ন, যেগুলোর উপর আরোপিত সুদহার 0.1%। দর্শক, এই ছিল নিটল টাটা বিজনেস আওয়ারের আজকের আয়োজনে। ব্যবসা বাণিজ্যের সবশেষ খবর ও খবরের বিশ্লেষণ জানতে চোখ রাখুন রবি থেকে বৃহস্পতিবার দুপুর 1টায় বিজনেস আওয়ারে। এছাড়া রাত 9টায় বিজনেস এক্সপ্রেস দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।